নিয়োগ দুর্নীতি তদন্তের মতো সিবিআই কয়লা পাচার মামলাতেও ভীষণভাবে কয়লা দুর্নীতি মামলা, সেই কয়লা পাচার দুর্নীতিতেও ভীষণভাবে সক্রিয়। এবং গতকাল দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল আসানসোলে দুজনকে জিজ্ঞাসাবাদ করার পরে এবার ওই দুজনকে অ্যারেস্ট করা হলো, গ্রেপ্তার করা হলো ওই দুজনকে। দুজনেই ইসিএল এর দুই আধিকারিককে গতকাল জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কিন্তু তাদের বয়ানে অসঙ্গতি থাকায় তাদের গ্রেপ্তার করা হয়। এবং সিবিআই এর মতো ইডিও তৎপর। আসানসোলে অ্যাকশনে ইডি, বলা যেতেই পারে অ্যাকশন, কারণ রানীগঞ্জের শিশুবাগান মোড়ে শিল্পপতি চণ্ডী কেডিয়ার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি 4টে গাড়ি করে কেন্দ্রীয় বাহিনী নিয়ে হানা দেয়। এই চণ্ডী কেডিয়ার বাংলার পাশাপাশি উত্তরপ্রদেশে লোহার ফ্যাক্টরি আছে এবং বাহিনীর ঘেরাটোপে তার বাড়িতে চলছে তল্লাশি। ভিন রাজ্যে সাইবার প্রতারণা মামলা এবং সেই মামলায় সক্রিয় ইডি বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে এবং বিভিন্ন সূত্র মারফত খবর পেয়ে বেলঘরিয়া থেকে 24 ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর বেলঘরিয়া সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে আটক করে ইডি। দেশপ্রিয় নগরে রমেশ প্রসাদের ফ্ল্যাটে এনফোর্সমেন্টের অফিসাররা যান এবং তারা অনুমান করেছিলেন যে কলকাতায় বসে দিল্লির সাইবার প্রতারণার ছক করেছেন এই রমেশ প্রসাদ। পাটনারও যোগ মিলেছে। ফ্ল্যাটের দরজা জানলা বন্ধ করে সপরিবারে জিজ্ঞাসাবাদ করা হয় এবং বিহার চোখে স্পষ্ট ক্লু পেতেই গভীর রাতে পাটনার এক অফিসারও পৌঁছে যান। ল্যাপটপ, ফোন, রাশি নথি বাজেয়াপ্ত করা হয়। নিয়োগ দুর্নীতি তদন্তের মতো সিবিআই কয়লা পাচার মামলাতেও ভীষণভাবে কয়লা দুর্নীতি মামলা, সেই কয়লা পাচার দুর্নীতিতেও ভীষণভাবে সক্রিয়। এবং গতকাল দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল আসানসোলে দুজনকে জিজ্ঞাসাবাদ করার পরে এবার ওই দুজনকে অ্যারেস্ট করা হলো, গ্রেপ্তার করা হলো ওই দুজনকে। দুজনেই ইসিএল এর দুই আধিকারিককে গতকাল জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কিন্তু তাদের বয়ানে অসঙ্গতি থাকায় তাদের গ্রেপ্তার করা হয়। এবং সিবিআই এর মতো ইডিও তৎপর। আসানসোলে অ্যাকশনে ইডি, বলা যেতেই পারে অ্যাকশন, কারণ রানীগঞ্জের শিশুবাগান মোড়ে শিল্পপতি চণ্ডী কেডিয়ার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি 4টে গাড়ি করে কেন্দ্রীয় বাহিনী নিয়ে হানা দেয়। এই চণ্ডী কেডিয়ার বাংলার পাশাপাশি উত্তরপ্রদেশে লোহার ফ্যাক্টরি আছে এবং বাহিনীর ঘেরাটোপে তার বাড়িতে চলছে তল্লাশি। আবহাওয়ার খবরে নজর রাখতেই হবে। টিপটিপ করে বৃষ্টি পড়ছে, ঝিরঝিরে বৃষ্টি গতকাল থেকে দক্ষিণবঙ্গে হয়েছে, কিন্তু ভারী বৃষ্টি, যে বৃষ্টিতে আবহাওয়া অনেকটা শান্ত হয়ে যাবে। অর্থাৎ যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি থেকে অস্বস্তি সূচক কিছুটা হলেও কমবে। অর্থাৎ প্যাচে ঘাম বা এই তাপমাত্রা কিছুটা হলেও পারদ নামবে। সেই রকম পরিস্থিতি কবে তৈরি হবে? না, ভারী বৃষ্টি ছাড়া সেরকম পরিস্থিতি তৈরি হওয়ার কোনো চান্স নেই। কিন্তু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি কবে হবে তা এখনই বলতে পারছে না হাওয়া অফিস। এখনই ভারী বৃষ্টির কোনো চান্স নেই। বিশ্বজিৎ প্রতিনিধি সরাসরি আমার সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, কি বলছে হাওয়া অফিস?
যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি যথেষ্ট নয় গরম কমার জন্য, এই বৃষ্টি যথেষ্ট নয় তাপমাত্রার পারদ কিছুটা হলেও নামার জন্য। ভারী বৃষ্টি প্রয়োজন। ভারী বৃষ্টি কবে হবে? আপাতত অল্পতেই সন্তুষ্ট থাকতে হবে অতনু, কারণ আবহাওয়া দপ্তর এখনই ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে বর্ষা আসবে, বর্ষা আসার ইঙ্গিত দিচ্ছে। আজকালের মধ্যেই হয়তো মৌসুমি বায়ু প্রবেশ করে যাবে এই দক্ষিণবঙ্গে, অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু এলাকায়। তবে এই বর্ষা এলেও যে ভারী বৃষ্টি, মৌসুমি বায়ু এলেই যে একদম ভারী বৃষ্টি হয়, সেই পরিবেশটা এবারে অন্তত দক্ষিণবঙ্গে আপাতত হচ্ছে না। আগামী দুদিন অর্থাৎ আজ এবং আগামীকাল এই দুদিন যেমন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে, একদম ফেয়ারলি ওয়াইড স্প্রেড, অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলায় বেশিরভাগ অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজ এবং আগামীকাল। কিন্তু রবিবার থেকে এই বৃষ্টিটা স্ক্যাটার্ড রেন হয়ে যাবে, অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে কিন্তু কম বৃষ্টি হবে, অর্থাৎ কম এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, বৃষ্টির পরিমাণ কমে যাবে। আর এই দুদিন যে বৃষ্টি হবে তাতে সাময়িক শান্তি হবে, কোথাও কোথাও তাপমাত্রা কিছুটা কমেছে এবং 2 থেকে 4 ডিগ্রি যে তাপমাত্রা কমার কথা বলা হয়েছে সেটা হয়তো কমবে, কিন্তু একেবারে যে উত্তরবঙ্গের মতো ভারী থেকে অতি ভারী বৃষ্টি বর্ষা এসেছে সেই পরিবেশ দক্ষিণবঙ্গে আপাতত হচ্ছে না, এমনটা পরিষ্কার জানিয়ে দিয়েছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বর্ষা আসতে অনেকটা সময় লেগেছে। আমরা জানি যে 31শে মে আটকে ছিল ইসলামপুরে, তার থেকে গতকাল প্রায় 20 দিন পর বর্ষার চাকা গড়িয়েছে বলা যায়, এবং মালদায় এসে আবার থমকে গেছে, কারণ মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের সব অংশই এখন বর্ষার কবলে রয়েছে। মালদার কিছু অংশ এখনও বাকি রয়েছে, এই মালদার কিছু অংশ এবং মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূমের কিছু অংশে ঢুকে পড়তে পারে আজকালের মধ্যে এই মৌসুমি বায়ু, সেই ইঙ্গিত আবহাওয়া দপ্তর দিয়েছে। তবে এখনই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা তো নেই, বরং রবিবার থেকে বৃষ্টি কমতে পারে। যে বৃষ্টিটা হচ্ছে গতকাল থেকে শুরু হয়েছে, শনিবার পর্যন্ত চলবে। সেই তবে বিষয়টি একটা বিষয় স্পষ্ট, আবহাওয়া কিছুটা অনুকূল হওয়ার পরেই কিন্তু পর্যটকরা বেরিয়ে পড়েছেন। যা হয় উইকেন্ড ডেস্টিনেশন দীঘা, তো দীঘার ছবি একবার দেখাই। দীঘার জলোচ্ছ্বাস, যে জলোচ্ছ্বাস পর্যটকরা কিন্তু বেশ এনজয় করছেন। ভালো লাগছে, প্রাকৃতিক সৌন্দর্য, এত ঢেউ দেখতে পাচ্ছি, তাহলে খুবই ভালো লাগছে। আবহাওয়াটা খুব সুন্দর, গরম আবহাওয়া থেকে এখন খুবই সুন্দর আবহাওয়া। তবে বৃষ্টি হলে যে আবহাওয়া মনোরম হবে সবসময় কিন্তু তা নয়। যেমন উত্তরের ছবি যদি বলি, বৃষ্টি মানেই সেখানে দুর্যোগ। উত্তর সিকিমে ভারী বৃষ্টির ফলে পার্বত্য এলাকার কি অবস্থা, দার্জিলিংয়ের কি অবস্থা একবার জানা দরকার। আমার সঙ্গে পার্থপ্রতিম রয়েছেন। পার্থপ্রতিম, গতকালের ছবি যদি আমরা দেখি তাহলে দেখব সিকিমের ওই ব্রিজের উপর দিয়ে কিভাবে জল বয়ে যাচ্ছে, তা থেকে কিছুটা আঁচ করা যেতে পারে যে কতটা দুর্যোগের মধ্যে রয়েছে এই মুহূর্তে উত্তরবঙ্গ। কি অবস্থা দার্জিলিং যাওয়ার রাস্তার, কি অবস্থা দার্জিলিং, কালিম্পং পার্বত্য এলাকায় কি পরিস্থিতি এখন? দেখো, সকাল থেকে কিন্তু মেঘলা আকাশ রয়েছে পার্বত্য এলাকায়, এবং দিনভর দার্জিলিং এবং কালিম্পং উঁচু পার্বত্য এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি সিকিম জুড়েও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস হচ্ছে। স্বাভাবিকভাবেই তিস্তা পাড়ার বাসিন্দারা যথেষ্ট উদ্বেগ এবং উৎকণ্ঠায় রয়েছে। তবে কাল বিকেল থেকে খানিকটা বৃষ্টি কমায়, তিস্তার জল কিছুটা নেমেছে, তবে এখনও কিন্তু দুর্ভোগ কাটেনি। কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার যে তিস্তা বাজার পেশক হয়ে ঘুম জোরবাংলো হয়ে যে রাস্তাটি পৌঁছতো শৈল শহরে, সেই রাস্তাটি কিন্তু আজও বন্ধ রয়েছে। অর্থাৎ কালিম্পং এবং দার্জিলিংয়ের মধ্যে সড়ক যোগাযোগ ঘুরপথেই চলছে। অন্যদিকে যদি 10 নম্বর জাতীয় সড়কের দিকে আমরা নজর রাখি, সেখানেও কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হচ্ছে গাড়ি চালকদের। প্রশাসনও কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছে বাস এবং ভারী যানবাহন ঘুরপথেই চলবে, শুধুমাত্র পর্যটক বোঝাই গাড়ি এবং নিত্যযাত্রীদের গাড়ি অর্থাৎ ছোট গাড়ি 10 নম্বর জাতীয় সড়ক ধরে চলবে। এবং বেশ কিছু যে ধসপ্রবণ এলাকা যেগুলো রয়েছে, যেমন লিকুভি, মেল্লি, এইসব জায়গায় বা ভালুখোলা, এইসব জায়গায় কিন্তু খুব একমুখী যান চলাচল করছে। এবং যাতে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা যায়, আবহাওয়া যদি অনুকূল হয় তাহলেই কিন্তু এই রাস্তা সারা কাজটা গতি পাবে। সবাই সেই আশাই করছেন, সবাই সেই প্রার্থনাই করছেন। কিন্তু এই ভারী বৃষ্টিতে বানারহাটের মানুষ, অন্তত 5-6টা গ্রামের মানুষ, তারা আশঙ্কা করছেন তাদের যোগাযোগের একমাত্র ব্রিজটা না ভেঙে যায়। কিন্তু ব্রিজ ভাঙার মতো পরিস্থিতি কেন ভারী বৃষ্টিতে? তার কারণ ওভারলোডেড ট্রাক, নিয়মিতভাবে পাথর বোঝাই ওভারলোডেড ডাম্পার যায় রাস্তা দিয়ে, এই ব্রিজের উপর দিয়ে। ধীরে 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 ব্রিজের শক্তি ক্ষয় হয়েছে। এখন ভারী বৃষ্টিতে মানুষ টেনশনে রয়েছেন। কি অবস্থা ব্রিজের?
জানবো। রকি রয়েছেন আমার সঙ্গে সরাসরি প্রতিনিধি। রকি, ব্রিজের কি অবস্থা? এক নাগারে বৃষ্টি, তার উপরে ওভারলোডিং পাথর বোঝাই ডাম্পারে চাপাচাপিতে কিন্তু ক্ষতিগ্রস্ত হলো ব্রিজ। ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছে এলাকার মানুষ। প্রায় 5 থেকে 6টি গ্রাম রীতিমতো এই রাস্তা দিয়ে যাতায়াত করে এবং এই ব্রিজ বসে গেলে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হবে এলাকার মানুষের। এলাকার মানুষের অভিযোগ রয়েছে যে এই যে ব্রিজ রয়েছে তার একটি অংশ বসে গিয়েছে, এমনকি যে চাঙর তাও খসে খসে পড়ছে রাতের বেলা এবং ভোর নাগাদ এই ডাম্পারগুলি চাপাচাপি করে এই ব্রিজের উপর দিয়ে, যার ফলে কিন্তু সমস্যা পড়েছে এলাকার মানুষ। প্রশাসন কোন রকম ভাবেই নজর দেয় না। বানার ব্লকের সাকুয়াজোড়া 1 নং গ্রাম পঞ্চায়েতের উত্তর ডাঙ্গাপাড়া এলাকার মানুষ কিন্তু দাবি জানিয়েছে প্রশাসন এদিকে নজর দেয় এবং এই যে বড় বড় ডাম্পারগুলি এই ব্রিজের উপর দিয়ে পাথর লোড করে নিয়ে চলছে তার জন্য সম্পূর্ণভাবে বন্ধ হয়, কারণ যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে এই ব্রিজ বসে গিয়ে এবং সমস্যায় পড়বে প্রায় 5 থেকে 6টি গ্রামের মানুষ। ধন্যবাদ। এই জলের কারণে আমাদের ব্রিজের সমস্যা খুব খারাপ। প্রচুর পরিমাণে গাড়ি চলে, বড় গাড়ি চলাচল করে মোটামুটি ভোর 3টের সময়। বড় বড় ট্রাক নিয়ে বোল্ডারের গাড়ি যাচ্ছে, বালি আসে, পাথর আসে। কি সেগুলো কি বৈধ? না, অবৈধ। সবাই চাই যে ব্রিজটা ভালো হয়ে যাক। বোল্ডারের গাড়ি যাচ্ছে বলে আমার কাছে খবর ছিল না, আমি আজকে এলাকা থেকে জানতে পারলাম। আপনাদের মাধ্যমেও দেখলাম যে ওই কালভারটা এক সাইডটা বসে গেছে এবং রাস্তার তল থেকেও মাটি চলে গেছে। আমাদের অঞ্চল থেকে আমরা টিম পাঠাচ্ছি দেখার জন্য। আমরা আমাদের তরফ থেকে যতখানি পদক্ষেপ নেওয়ার আমরা নিশ্চয়ই